আপনি একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ইভেন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন। অর্থাৎ ব্যাচেলর শেষ করেছেন, মাস্টার্স তো শেষ করে ফেলেছেন। এখন আপনি এক্সপেক্ট করছেন যে আমি যেহেতু একটা ভালো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, সো আমার একটা ভালো চাকরি হওয়া উচিত হিসাবে। কিন্তু রিয়ালিটিতে দেখা যাচ্ছে সেরকম না। তাইলে এটা কেন? এটার পিছে একটা সিম্পল কোয়েশ্চেন আছে। আজকের ভিডিওতে আমরা তাই কথা বলবো। কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক হয়ে যাবে। আশা করি তাই আপনি বোর হবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনগেটস। আমি মোহাম্মদ লতিফুর রহমান। আজকে আমরা কথা বলবো যে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, হয়তো অটোনোমাস ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন অথবা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটি থেকে আপনি পড়ালেখা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো জব ফিল্ডে অ্যাপ্লাই করছেন তখন হয়তো অনেক জায়গা থেকে আপনাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এটার বেসিক কারণ কি? এটার বেসিক কারণ বোঝার আগে আমাদেরকে আরেকটা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট জিনিসটা কীরকম? অপরচুনিটি কস্ট হলো যে ধরেন আমাকে একটা চাকরিতে কেউ নিয়োগ করলো, সেটার জন্য আমার একটা স্যালারি সে দিচ্ছে। এখন আমি ওই স্যালারিতে জয়েন না করে আমি আর কোন স্যালারিতে জয়েন করতে পারতাম, সেগুলো আমার অপরচুনিটি কস্ট। কেমন? আমি সবগুলোর কথা বলছি না, এটা ইকোনমিক একটা টার্ম, অনেক বড় আলোচনার মতো দূর যাচ্ছি না। ধরেন আমাকে এক্স কোম্পানি অফার করলো 50,000 টাকা পার মান্থ, ওয়াই কোম্পানি অফার করলো 40,000 টাকা পার মান্থ এবং জেড কোম্পানি অফার করলো 60,000 টাকা পার মান্থ। কিন্তু এক্স কোম্পানির রেপুটেশন ভালো এবং এক্স কোম্পানি হয়তো ভবিষ্যতে অনেক বড় হবে, যেটা আমি বুঝতে পারছি। যার কারণে আমি 50,000 টাকাতে আমি নিজেকে সেটেল করে ফেললাম এবং আমি ওটাতে জয়েন করলাম। অর্থাৎ আমার জন্য অপরচুনিটি কস্ট বোথ 40,000 60,000 দুটোই আমার জন্য অপরচুনিটি কস্ট। অর্থাৎ আমি এই দুটার যে কোনোটাতে যেতে পারতাম, কিন্তু আমি গেছি 50,000 টাকায় এক্স কোম্পানিতে। এই যে দুটাকে আমি ছাড়লাম, এই দুটো আমার অপরচুনিটি কস্ট। এখন ভালো ইউনিভার্সিটিগুলোতে বা আপনি কোনো ভালো সাবজেক্টে পড়ালেখা করলে এখানে একটা বড় ক্যাচ হয়ে দাঁড়ায় অপরচুনিটি কস্ট। দেখা যায় যে আপনি যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করলে আপনার অনেক বেশি অফার থাকে অন্যান্য ইউনিভার্সিটি থেকে বেশি। অর্থাৎ দেখা যায় যে আপনি বেশি জব অফার পাচ্ছেন, আপনি বেশি স্যালারি ইনক্রিমেন্ট অফার পাচ্ছেন, অথবা আপনি নিজের হয়তো কোয়ালিটিকেও বেশি দেখাতে পারছেন। যার কারণে দেখা যায় যে মানুষজন শিফট করা, মানে একটা জব থেকে আরেকটা জবে শিফট করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। এই কারণে যারা এমপ্লয়ার হয়, অর্থাৎ এইচআর বা যারা আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকছে অথবা যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে, তারা অনেক ক্ষেত্রে আপনাকে রিক্রুট করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এটার কারণই হলো এটাই যে আপনাকে হয়তো আজকে নিবে, আপনি 2 বছর পর আরও বেটার একটা স্যালারি পাবেন, তখন আপনি ওখানে চলে যাবেন। আজকে এই টোটাল কথা বলার রিজনটাকে আমি ভিডিও শেষে বলবো, একটু লেগে থাকেন। আমি ইম্পর্টেন্ট পয়েন্ট আসছি। এবার আসি আমি আমার নিজের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সে। যেমন আমি যখন, আমার এখনও মনে আছে, আমার একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন। আমি বললাম আমি বুয়েট থেকে বিএসসি করেছি, তখন বুয়েটে মাস্টার্স করছিলাম আর কি। তো বললাম যে আমি বুয়েট থেকে মাস্টার্স করছি। তো তখন সে বলল যে আপনি কি আমাকে বুঝাতে চান যে বুয়েট থেকে ব্যাচেলার্স করা মাস্টার্স করা একটা ছেলে এই বেতনে এখানে জব করবে? কথাটা হলো ওই জায়গায় যে হয়তো, আমি আবার বলছি, হয়তো ওই সেম জবে আরেকজন অনেক দিন জব করবে, হয়তো একটা বুয়েটের স্টুডেন্ট জব করবে না, একটা আইবির স্টুডেন্ট হয়তো জব করবে না, একটা বিউপি এনএসইউ বা এরকম কোনো একটা হাইন্ডের বা অন্য যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। হয়তো সে এমপ্লয়ার খুব ভালো করে বুঝতে পারছে যে এই স্টুডেন্টটা হয়তো এখানে বেশি দিন টিকবে না, অথবা সে হয়তো বেটার অপরচুনিটি পাওয়ার সাথে সে শিফট করার একটা টেন্ডেন্সি রাখবে। তাই এইরকম সিচুয়েশন হওয়ার একটা বড় চান্স থাকে যখন আপনি একটা ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সহ থাকেন। এবং সত্যি কথা বলতে আমি নিজেও পার্সোনাল লাইফে দেখেছি যে এরকম হয় যাদের কি বলবো, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো হয়, তাদের অপরচুনিটি কস্টটা বেশি হওয়ার কারণে তারা খুব দ্রুত শিফট করতে থাকে, যেটা একটা এমপ্লয়ারের জন্য অনেক কস্টলি হয়ে দাঁড়ায়। তাহলে আমার এই কথাগুলো বলার একটা রিজন কি? বলার রিজন হলো, ধরুন আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, হয়তো একটা ব্যাংক হতে পারে, বিসিএস হতে পারে, ইভেন সরকারি জব হতে পারে। যেমন আমাকে সরকারি জবে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি বুয়েট থেকে পড়ালেখা করে এসেছেন, আপনার তো এই ব্যাংকে 22,000 টাকার জবে জয়েন করার দরকার নেই। আপনারা বুঝতে পেরেছেন আমি সিনিয়র অফিসারের একটা পোস্টে ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমাকে এই প্রশ্নটা করা হয়েছে এবং তারা খুব ভালো করে বুঝতে পারছিল যে হ্যাঁ, আমার জন্য হয়তো অপরচুনিটি কস্ট অনেক বেশি হবে, যেখানে আমি হয়তো এখানে টিকতে চাইবো না। এই কারণেই দেখা যায় যে আপনি যখন এরকম একটা ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনাকে এরকম ইন্টারভিউ ফেস করা লাগবে যে আপনি কিভাবে এই ধরনের সিচুয়েশন আসলে আপনি ফেস করবেন। অর্থাৎ আপনাকে যখন বলবে যে আপনার তো এর চেয়ে বেটার কোথাও যাওয়ার দরকার ছিল বা আপনি আরও বেটার কোথাও যাবেন, এই ধরনের প্রশ্নকে আপনি কী করে ফেস করবেন, এইটা ফেস করবেন কী করে, এটা উত্তরটা দেওয়াটাই আজকে ভিডিওর মেইন টপিক। সেটা হলো আপনাকে বুঝতে হবে আপনার ক্যারিয়ার বা আপনার ধরেন যে ইনস্টিটিউশনের প্রবলেমটা কোন জায়গায়। যেমন ধরেন যে বুয়েটের ক্ষেত্রে যদি আমি বলি, আমি যেহেতু বুয়েট ব্যাকগ্রাউন্ডে, তো এখানে বেশিরভাগ স্টুডেন্ট দেশের বাইরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি রাখে।
তো আপনাকে আপনার ইনস্টিটিউশনটার একটা দেখে রাখতে হবে যেগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট বাইরে যাওয়ার ট্রাই করে অথবা এরকম কোনো টেন্ডেন্সি থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি যেগুলো বড় বেশি মানে কি বলবো স্বনামধন্য, তাদের বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি দেখা যায়। তো তখন আপনাকে কোশ্চেন করবো আপনি তো দেশের বাইরে খুব ভালো থাকতে পারবেন হ্যান ত্যান, তো আপনাকে তখন এই জিনিসটা কী করে ফেস করবেন সেটা একটু আমি ছোটো করে টিপস দিই। সেটা হলো আপনাকে তখন কনভিন্স করতে হবে যে না, আপনি আগে থেকে রেডি থাকবেন যে আপনাকে বলবে যে আপনি তো দেশের বাইরে গেলে আপনি ভালো করবেন, আপনার তো অপরচুনিটি অনেক বেশি। এইসব ক্ষেত্রে আপনাকে যে কাজটা করা লাগবে, আপনি তাদেরকে বুঝাবেন যে না, আমার জন্য যদিও দেশের বাইরে যাওয়াটা ইজি হবে, আমার জন্য বেটার, আমি অপরচুনিটি পাবো, কিন্তু আমি চাই আমার দেশে থাকতে ডিউ টু মাই ফ্যামিলি পারপাস, ডিউ টু মাই পার্সোনাল পারপাস, অথবা আমি দেশের বাইরে কমফোর্টেবল না, এরকম যে কোনো কিছু হতে পারে। সো আপনি এরকম যে কোনো একটা আইডিয়া যেটা নিয়ে আপনি নিজে কনফিডেন্টলি বলতে পারবেন, অবশ্যই বানিয়ে কিছু বলার চেষ্টা করবেন না, কারণ বানিয়ে বললে 2 মিনিট লাগবে না একটা ইন্টারভিউয়ারের এই জিনিসটা ধরে ফেলতে। তাই আপনি খুব সাবলীলভাবে আগে থেকে এটা অ্যানালিসিস করে যাবেন যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য উইক পয়েন্ট কোনটা। যেমন কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে উইক পয়েন্ট হয়ে দাঁড়ায় যে তাদের স্টুডেন্টরা বেশি জব সুইচ করে। এই ধরনের যখন উইক পয়েন্ট থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ, তারা এই ভয়টা করছে। সো আপনাকে তাকে আশ্বস্ত করতে হবে যে না, আমি জব সুইচ করতে না, আমি একটা লম্বা ক্যারিয়ার চাই। জব সুইচ যদি আমার ইনস্টিটিউশন আমার প্রপার মর্যাদা করে, আমাকে যদি প্রপার গ্রোথ দেয়, তাইলে আমি জব সুইচ করবো না। অবভিয়াসলি আপনি বলবেন না যে হ্যাঁ, আমি আমার এই ইনস্টিটিউশনের জন্য জীবন দিয়ে দেবো, সেটা তো আপনি করবেন না, আপনার কাছে কেউ এক্সপেক্টও করছে না। তো আপনাকে যেটা তাকে মানে অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ, আমি হলো গিয়ে যতদিন এখানে প্রপার ফিডব্যাক পাবো, আমি ইনস্টিটিউশনটা ছেড়ে যাবো না। এইটা আপনার ইন্টারভিউ বোর্ডে ফেস করা লাগতে পারে। এই কারণে আমি আসলে মিলে আপনাদেরকে আজকের এই এতক্ষণে যে পুরো ডেসক্রিপশনটা বললাম যে কেন একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট হওয়া মানেই যে আপনি একটা ভালো জব পাবেন, এটা মিট করে না, সেটা ছিল এটার রিজাল্ট। এবার আসি যে আপনি ধরেন যে হয়তো এতক্ষণ ধরে যা যা বললাম কোনোটাই আপনার জন্য অ্যাপ্লিকেবল না, আপনি হয়তো ওরকম ভালো কোনো ইউনিভার্সিটি থেকে আসেনি, তাইলে আপনি এই ধরনের কোশ্চেনের কী করে উত্তর দেবেন? এটার একটা খুব জেনেরিক এবং খুব সহজ অ্যান্সার হলো যে হ্যাঁ, আমার হয়তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডকে রিফ্লেক্ট করছে না। যেটা আমি চাই, আমি আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে আমি আমার ক্রিয়েটিভিটি এবং আমার যে নলেজ আছে সেটাকে দিয়ে আমি এটা প্রপারলি ফুটিয়ে তুলবো। ভাইবা বোর্ডে যে কোনোভাবেই ইংরেজি বাংলা মিক্স আপনি যাই করেন, এটা নিয়ে খুব একটা সমস্যা না। কিন্তু মাথায় রাখবেন অবশ্যই যে ভাইবা বোর্ডে আপনি যখন যাবেন, ইন্টারভিউ বোর্ডে যখনই আপনি যাবেন, আপনি অবশ্যই কনফিডেন্টলি বলবেন। এবং ইংরেজিতে যদি আপনার খুব বেশি কনফিডেন্স না থাকে, বলার দরকার নেই, বাংলাও তারা অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু এখন যদি দেখেন যে আপনি গেছেন এমন জায়গায় যেখানে আপনাকে কোশ্চেন ইংরেজিতে করছে, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজিতে অ্যান্সারটা করতে হবে, এক্ষেত্রে কোনো অপশান নেই। তাই আপনি যেই অ্যান্সারটা করবেন, আপনি পারতপক্ষে মানে কি বলবো, পারলে মেমোরাইজ করে যান। যেমন ধরেন আমার জন্য একটা মেমোরাইজ করার উত্তর ছিল যে সবাই আমাকে একই প্রশ্ন করতে, ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকে কেন? হ্যাঁ, তো উত্তরটা আমি এতবার দিয়েছি, এতভাবে আমি এটাকে মডিফাই করেছি, যার কারণে আমার এটা কাইন্ড অফ মেমোরাইজ ছিল যে আমি যে বলবো হ্যাঁ, এটা রিজন। আপনার ক্ষেত্রে যেরকম একটা কমন কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার একটা কমন কোশ্চেন যে আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসলেন কেন, অথবা আপনাকে কোশ্চেন করতে পারে আপনি এখানে তো আরও ভালো ভালো স্টুডেন্ট আসবে, আপনি কি করে মানে হোয়াই শুড উই পিক ইউ, এরকম যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি সেটাকে আগে থেকে প্র্যাকটিস করে যান। কোনোভাবেই এক্সপেক্ট করবেন না যে একটা ইন্টারভিউয়ার আপনার কথা শুনে বা ধরেন যে হলো গিয়া মানে ওই সময় আপনি কিছু ব্রেন থেকে নিয়ে এসে বলবেন, সেটাতে সে কনভিন্সড হয়ে যাবে, এটা হবে না। আরেকটা কথা বলে রাখি, যেহেতু ইন্টারভিউ সম্পর্কে কথা হচ্ছে, ইন্টারভিউগুলোতে আপনার ইনফরমেশনটা খুবই মিনিমাল ইম্পর্টেন্স বিয়ার করে। অর্থাৎ আপনাকে একটা কোনো কোশ্চেন করলো, সেই কোশ্চেনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আপনি কীভাবে কোশ্চেনটার উত্তর করলেন। হ্যাঁ, অনেক ইন্টারভিউর ক্ষেত্রে আমি দেখেছি যে খুব পারফেক্টলি অ্যান্সার করতে পেরেছে, কিন্তু ইন্টারভিউ সিলেক্ট হয়নি। এটার মেইন কারণ কি? তাইলে সে উত্তরটা ভুল করেছে? না, উত্তরটা সে হয়তো ঠিকই করেছে, হয়তো উত্তরটা দিতে আমতা আমতা করেছে, হয়তো ভয় পেয়েছে। কিছু কিছু ইন্টারভিউ খোঁজে এমন কাউকে যে সাবমিসিভ হবে, কিছু কিছু ইন্টারভিউ খোঁজে এমন মানুষকে যে প্রোগ্রেসিভ হবে। এখন আপনার ইন্টারভিউ বোর্ডটা যদি খুঁজে সাবমিসিভ কাউকে আন, আপনি ওখানে যে খুব প্রোগ্রেসিভ ভাব দেখান, তাহলে অবশ্যই আপনাকে নিবে না, আপনি অ্যাগ্রেসিভ হলে তাকে অবশ্যই নিবে না। আবার আপনি যদি ইন্টারভিউ বোর্ড আপনার কাছে খুঁজতে চায়, আপনি এমটিও পোস্টে দিচ্ছেন, আপনি 9 গ্রেডে দিচ্ছেন, বা এরকম কোনো পোস্টে দিচ্ছেন যেখানে আপনাকে একটা অথরিটি পাওয়ার দেওয়া হবে, আপনি সে জায়গায় যে সাবমিসিভ বিহেভ করলেন, মোস্ট প্রবাবলি নিবে না। তাই আপনি ভালো ইউনিভার্সিটি পড়েছেন, আপনি একটা ভালো স্টুডেন্ট হতে পারেন, তাই আপনাকে এই রিলেশনগুলো মেনটেন করে জব অ্যাপ্লিকেশান করার সময় খুব ডিফাইনভাবে এগুলো ফলো করতে হবে। এবার লাস্ট একটা ছোটো টিপস আসি, যে টিপসটা হলো গিয়ে আমি হয়তো না দিলেও চলতো, বাট স্টিল আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারভিউ বোর্ডে মানুষজন এই ভুলটা আমি অনেক করতে দেখেছি। ইন্টারভিউ বোর্ডে একটা কমন কোশ্চেন করে যে, ধরেন সহজ কথা, আমাদের দেশে হিসাবে কি সিজিপিএ
3.567 এর উপরে হলে ভালো, এবং ধরেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ 3 এর নিচে ভালো বলে, কেউ 3.5 এর নিচে ভালো বলে। এটা কোনো শেষ নাই। কিন্তু দেখা যায় যে মানুষকে কনফিউজ করার জন্য একটা বড় পার্টে আমি নিজেও এটা ফেস করেছি যে আপনার সিজিপিএ এত কম কেন? বিশেষ করে এটা যদি আপনি কোনো, যেহেতু এই ভিডিওটার একটা বড় পার্ট হলো গিয়া ভালো ইনস্টিটিউটগুলোর কথা বলছি, ভালো ইনস্টিটিউটগুলোতে এভারেজে সিজিপিএ বেশ কম থাকে। তো তখন আপনাকে কোয়েশ্চেন করতে হবে আপনি এই জায়গা থেকে পড়েছেন, আপনার সিজিপিএ কম কেন? এইটার একটা প্রপার অ্যান্সার আপনাকে দিতে হবে। যেমন ধরেন যদি হতে পারে যে আপনার হয়তো আপনি কোনো অসুস্থতা ছিল, আপনি বলতে পারেন। এমন কিছু বলবেন না যেটা তার কাছে গ্রহণযোগ্য না। আপনি একবার অসুস্থতার জন্য আপনার সিজিপিএ 3 এর নিচে চলে যায়নি। এটা আপনিও জানেন, সেও জানে। হয়তো আপনি দেখতে পারেন যে বলতে পারেন যে আমি একটা টার্ম ভালো করি নাই, সেই টার্মটাতে আমার সিজিপিএ কম গেছে, বাট বাকিটাতে এভারেজ ছিল। এরকম মারা যায়, বাট এমন কিছু বলবে না যেটা সে ট্রাস্ট করে না। যেমন আমার ক্ষেত্রে হয়তো আমি, বা এটার ক্ষেত্রে একটা জেনারিক অ্যান্সারটা এরকম হয় যে আমি হয়তো আমার ইউনিভার্সিটি লাইফে আরও বেশি এফোর্ট দেওয়া দরকার ছিল, হয়তো আমি সেটা দিতে পারিনি, যেটা আমি আমার জব লাইফে বা আমি আমার প্রফেশনাল লাইফে এফোর্টটা দিয়ে আমি এটাকে প্রপারলি আমি আমার ওর্থ বা আমি আমার যোগ্যতাটা প্রকাশ করতে পারবো। এরকম আপনি যদি কোনো একটা অ্যান্সার দিতে চান সেটাও দিতে পারেন, অথবা আপনি নিজে একটা অ্যান্সার দেন। অবশ্যই আপনি কখনোই এটা ভেবেন না যে আপনি হয়তো কোনো ফেসবুকের গ্রুপে বা কোনো সিনিয়রকে জিজ্ঞেস করুন ভাই এটার কি অ্যান্সার হবে, সে একটা অ্যান্সার বলে দেবে, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। না, ইন্টারভিউ বোর্ডে আপনি কীভাবে কথা বলছেন সেগুলো একটা বড় ভ্যালু ক্রিয়েট করে। সো আপনাকে নিজের অ্যান্সারটা নিজের মতো করে এবং ইউনিক রাখতে হবে, সো দ্যাট সে বুঝে যে হ্যাঁ দিস ইজ ইউর অ্যান্সার, নট এ মেমোরাইজড অ্যান্সার। ইন্টারভিউ বোর্ডের জন্য যদি কোনোভাবে একটা টিচার বুঝে ফেলে যে আপনি মুখস্থ অ্যান্সার করছেন, মোস্ট প্রবাবলি সে কিন্তু আপনাকে নেগেটিভভাবে দেখা শুরু করবে। সো এমনভাবে কোনো উত্তর দিবে না যেটা শুনে মনে হয় যে আপনি মুখস্থ উত্তর দিচ্ছেন। আর এই তো মোটামুটি আপনি, আশা করি এই ভিডিওটাতে তেমন কিছুই ছিল না। আমি আগেই বলছি যে আমার 3-4টা টিপস ছিল ভাইবা রিলেটেড। আপনি যদি ভাইবা পরীক্ষার্থী হন এবং এই টাইপের যদি আরও টিপস চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও অনেক ভিডিও আছে, আমি ইন্টারভিউ নিয়ে একটা ফুল ভিডিও করেছি, চ্যানেলে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনগেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।